চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুলের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হলো ভূমিকম্প। তো এই ভূমিকম্প বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। তো চলো দেখি ভূমিকম্প কী বা কাকে বলে। ঠিক আছে, তো ভূমিকম্প হচ্ছে যে দেখো, আমরা একটি গ্লোব নিয়ে এসেছি তোমাদের সামনে। তো গ্লোব কি তোমরা আশা করি সবাই জানো। আমি আরেকবার বলছি, গ্লোব হচ্ছে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর একটি ক্ষুদ্র প্রতিরূপ হচ্ছে গ্লোব। তা আমরা জানবো ভূমিকম্প কী বা কাকে বলে। দেখো, ভূমিকম্প হচ্ছে, দেখো এটা কিন্তু পুরোটাই হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। ঠিক আছে, তো এই পৃথিবী পৃষ্ঠে যখন কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ক্ষণিকের জন্য হঠাৎ কেঁপে ওঠে এবং আমরা সেটা অনুভব করতে পারি, তখন আমরা সেটাকে বলবো ভূমিকম্প। ঠিক আছে, আর একবার বলছি, মন দিয়ে শোনো। হঠাৎ করে যখন আমাদের এই পৃথিবীপৃষ্ঠ ক্ষণিকের জন্য প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কোনো কারণে কেঁপে ওঠে এবং আমরা সেটা অনুভব করতে পারি, সেটাকে বলবো আমরা ভূমিকম্প। তোমরা হয়তো বুঝতে পারবে, রাস্তা দিয়ে চলাফেরার সময় যখন তোমাদের পাশ দিয়ে কোনো বড় গাড়ি যাতায়াত করে, তখন তোমরা হয়তো বুঝতে পেরেছো বা লক্ষ্য করেছো যে সে রাস্তাটা কিন্তু কেঁপে উঠেছে। সেটাই এক ধরনের ভূমিকম্প। ঠিক আছে, তো আমরা ভূমিকম্পের বিভিন্ন ধরনের কারণ রয়েছে, কারণগুলো আমরা পরবর্তী নেক্সট যে ভিডিও তাতে আমরা আপলোড করব। আজকে আমরা ভূমিকম্পের বিভিন্ন ধরনের যে শ্রেণীবিভাগ রয়েছে, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত জানব। তো ভূমিকম্পের শ্রেণীবিভাগ আমরা বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করে থাকি। যেমন উৎপত্তির কারণ অনুসারে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, ভূকম্প কেন্দ্রের গভীরতা অনুসারে, মানুষ আহত নিহতের সংখ্যার উপর ভিত্তি করে আমরা ভূমিকম্পের কিন্তু শ্রেণীবিভাগ করতে পারি। তো আমরা প্রথমে উৎপত্তির কারণ অনুসারে বিভিন্ন ধরনের যে ভূমিকম্পগুলো হয়ে থাকে সেই ভূমিকম্পগুলো সম্পর্কে জানব। প্রথমে দেখো আছে ভূগঠনিক ভূমিকম্প, সমস্থিতিক ভূমিকম্প, অগ্ন্যুৎপাতজনিত ভূমিকম্প, কৃত্রিম ভূমিকম্প। তো প্রথমে জানবো ভূগাঠনিক ভূমিকম্প কি। তোমরা সবাই জানো ভূগাঠনিক মানে ভূ মানে পৃথিবীপৃষ্ঠ, গাঠনিক মানে গঠন, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের গঠন। তো আমাদের পৃথিবীপৃষ্ঠের গঠন কেমন হয় আমরা সাধারণত জানি, কোথাও উঁচু, কোথাও আবার খুবই নিচু অংশ। ঠিক আছে, অর্থাৎ কোথাও উঁচু অংশটাকে আমরা বলি ভাঁজ, আবার খুব নিচু অংশ যখন ফাটল আকৃতি হয় তখন আমরা সেটাকে বলি চ্যুতি। তাহলে ভূগাঠনিক ভূ আলোড়নের ফলে যখন ভূপৃষ্ঠ শিলারাশি দ্বারা গঠিত, তাই ওই ধরনের শিলায় যখন ভাঁজ ও চ্যুতির সৃষ্টি হয় তখন কিন্তু সেই সময় এক ধরনের ভূমিকম্প হয়, যেটা আমরা অনুভব করতে পারি, সেটাকে বলা হয় ভূগাঠনিক ভূমিকম্প। এরপর দ্বিতীয় যেটা রয়েছে সমস্থিতিক ভূমিকম্প। তাহলে সমস্থিতি মানে কি, কোনো একটা বস্তুর স্থির থাকা, সেটাই হচ্ছে সমস্থিতি, অর্থাৎ নিজের একটা ভারসাম্য অবস্থায় বজায় থাকা। ঠিক আছে, সেটাই হচ্ছে সমস্থিতি। তো এইবার সমস্থিতি ভূমিকম্পটা কী বা কাকে বলে সেটা জানবো। তাহলে আমাদের পৃথিবী পৃষ্ঠে আমরা যেটা জানি যে পর্বত, মালভূমি, সমভূমি, বিভিন্ন ধরনের ভূত্বকীয় কিন্তু অংশ আমরা দেখতে পাই। সেটা কিন্তু সবগুলোই কিন্তু আমরা জানি যে ঊর্ধ্ব যে গুরুমণ্ডল, সেই ঊর্ধ্ব গুরুমণ্ডলের উপরে অ্যাস্থনোস্ফিয়ার স্তর রয়েছে, সেই অ্যাস্থনোস্ফিয়ারের উপর কিন্তু সেগুলো ভাসমান অবস্থায় রয়েছে। তাই এই পর্বত, মালভূমির, সমভূমির যখন ক্ষয় হয়, সঞ্চয় ঘটে, বা শিলা বা ম্যাগমা যখন অনুপ্রবেশ করে ভূ অভ্যন্তরে, ইত্যাদি ইত্যাদি কারণে যখন ওই ভারসাম্য অবস্থাটা নষ্ট হয়ে পড়ে, তখন কি হয়, সেটা পূর্বের ভারসাম্য অবস্থায় আসতে গেলে যে ভূমিকম্পের সৃষ্টি হয়
সেটাকে বলবো আমরা সমস্থিতি ভূমিকম্প। এরপর দেখো তৃতীয় নাম্বার আছে অগ্ন্যুৎপাতজনিত ভূমিকম্প। তো অগ্ন্যুৎপাতজনিত ভূমিকম্প কী বা কাকে বলে? তাহলে অগ্ন্যুৎপাত আমরা কী কাকে বলে জানি, যে পৃথিবীর ভূ অভ্যন্তর থেকে যখন ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে যে পথ দিয়ে, সেটা হচ্ছে কি অগ্ন্যুৎপাত। তাহলে আমরা যদি সংজ্ঞা হিসেবে দেখতে যাই তাহলে কী লিখব বা দেখব, যে আগ্নেয়গিরি থেকে যখন ম্যাগমা নির্গত হওয়ার সময় প্রচণ্ড বিস্ফোরণ হয়, এর ফলে কি হয়, পৃথিবী পৃষ্ঠের চারিদিকে একটা চাপের সৃষ্টি করে। ঠিক আছে, অর্থাৎ ম্যাগমাটা যখন ভূ অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু তার মধ্যে যে শক্তি সঞ্চয় থাকে সেটা কিন্তু শক্তির মুক্তি ঘটে, যার ফলে একটা কম্পন সৃষ্টি হয় পৃথিবী পৃষ্ঠে। তখন আমরা সেটাকে বলবো অগ্ন্যুৎপাতজনিত ভূমিকম্প। এইবার যেটা রয়েছে সেটা হচ্ছে কৃত্রিম ভূমিকম্প। তো কৃত্রিম মানে কি? আমরা সাধারণত জানি যে মানুষ যেটা তৈরি করে থাকে সেটাই হচ্ছে কৃত্রিম ভূমিকম্প। তাহলে মানুষ তৈরি করা মানে মানুষের বিভিন্ন ধরনের যে কার্যকলাপ বা কাজকর্মগুলো করে থাকে, যেমন কয়লা খনন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত কাজগুলো ঘরবাড়ি থেকে করার সময় যে ধরনের পৃথিবী পৃষ্ঠটা কেঁপে ওঠে সেটাই হচ্ছে কৃত্রিম ভূমিকম্প। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভূকম্প কেন্দ্রের গভীরতা অনুসারে ভূমিকম্প। ঠিক আছে, তো ভূমিকম্পের কেন্দ্র এবং ভূ অভ্যন্তরে নানা গভীরতার অবস্থান করে। ঠিক আছে, সেই জন্য এই ধরনের ভূমিকম্পগুলিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বললাম। আমি আরেকবার বলছি, মন দিয়ে শোনো। ভূমিকম্প যেখান থেকে ওঠে সেটা হচ্ছে কেন্দ্র, আর পৃথিবী পৃষ্ঠে যে জায়গাতে পৌঁছায় সেটা হচ্ছে উপকেন্দ্র। এগুলো আমি নেক্সট ভিডিওতে আরও সুন্দর করে পৃথিবীর ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র, ঠিক আছে, এগুলো সব বিস্তারিত বলবো। তাহলে ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরে নানা গভীরতায় অবস্থান করে, এই জন্য ভূকম্প কেন্দ্রের গভীরতা অনুসারে কিন্তু আবার ভূমিকম্পগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন পৃষ্ঠ ভূমিকম্প, অগভীর ভূমিকম্প, মধ্যম গভীর ভূমিকম্প, পাতালিক ভূমিকম্প। ঠিক আছে, তো পৃষ্ঠ ভূমিকম্প আমরা যদি দেখি তাহলে এর যেটা কেন্দ্র, সেটা কেন্দ্র কোথায় থাকে? ভূ অভ্যন্তরে 10 কিমির মধ্যেই কিন্তু আবদ্ধ থাকে, এটা মাথায় রাখবে। তাহলে পৃষ্ঠ ভূমিকম্প যেটা, সেটা হচ্ছে যে কেন্দ্র, কার কেন্দ্র? ভূমিকম্পের কেন্দ্র সাধারণত ভূ অভ্যন্তরে 10 কিমির মধ্যে যেটা আবদ্ধ থাকে সেটাকে আমরা বলবো পৃষ্ঠ ভূমিকম্প। এরপর যেটা রয়েছে সেটা অগভীর ভূমিকম্প। ঠিক আছে, বা অগভীর ভূমিকম্পকে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে স্বাভাবিক ভূমিকম্প। তো এটা সাধারণত ভূমিকম্পের যে কেন্দ্র সেই কেন্দ্রের 10 থেকে 50 কিমির মধ্যে, কত? 10 থেকে 50 কিমির মধ্যে যে ভূমিকম্পগুলো হয়ে থাকে সেগুলোকে বলি আমরা অগভীর ভূমিকম্প। এটা আর একটি নাম আছে, সেটা হচ্ছে কি নর্মাল আর্থকুয়েক। এবার দেখো তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে মধ্যম গভীরতার ভূমিকম্প। তো মধ্যম গভীরতার ভূমিকম্প কি? যে ভূমিকম্পের কেন্দ্র যখন 50 থেকে 300 কিমির মধ্যে আবদ্ধ থাকে, 50 থেকে 300 কিমির মধ্যে আবদ্ধ থাকে, তখন আমরা সেটাকে বলবো মধ্যম গভীরতার ভূমিকম্প। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে পাতালিক ভূমিকম্প। তাহলে পাতালিক ভূমিকম্পটা কি? যখন ভূমিকম্পের কেন্দ্র 300 থেকে 700 কিমি গভীরতা সম্পন্ন হয়ে থাকে, তখন আমরা সেটাকে বলবো পাতালিক ভূমিকম্প। তাহলে আমরা ভূকম্প কেন্দ্রের গভীরতা অনুসারে আমরা জানলাম কি? পৃষ্ঠ ভূমিকম্প, অগভীর ভূমিকম্প, মধ্যম গভীরতা ভূমিকম্প এবং পাতালিক ভূমিকম্প। এরপর যেটা রয়েছে সেটা কি? মানুষের আহত এবং নিহতের সংখ্যা অনুসারে ভূমিকম্পের শ্রেণীবিভাগ।
এইখানে দেখো আমরা মোট 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মাঝারি বিধ্বংসী ভূমিকম্প, একটি উচ্চ বিধ্বংসী ভূমিকম্প, আর একটি কি রয়েছে প্রচণ্ড বিধ্বংসী ভূমিকম্প। ঠিক আছে, এখানেও একটি রয়েছে কি নর্মাল, সেটা কি যে সাধারণ যে ভূমিকম্পগুলো হয়ে থাকে সেই ভূমিকম্পে সাধারণত যে ধরনের ক্ষয়ক্ষতিগুলো প্রায় হয় সেগুলোকে আমরা নর্মালি ভূমিকম্প বলে থাকি সাধারণত। তো আমরা মাঝারি বিধ্বংসী ভূমিকম্প কি বলবো, আর নর্মালি ভূমিকম্পের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, সেখানে কিন্তু ঘরবাড়ি থেকে শুরু করে বিভিন্ন মানুষজন, পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন যে প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে সেগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু খুব কম হয়। ঠিক আছে, আমরা মাঝারি বিধ্বংসী ভূমিকম্প সম্পর্কে জানবো। তো এই মাঝারি ভূমিকম্পের সাধারণত যেটা হয় সেটা প্রায় এক্ষেত্রে 50,000 এর কম মানুষের এখানে মৃত্যু ঘটে থাকে। তাহলে মাঝারি বিধ্বংসী ভূমিকম্প কি, যখন কোনো ভূমিকম্পে প্রায় 50,000-এর কম মানুষের মৃত্যু হয় তখন আমার সেটাকে বলো মাঝারি বিধ্বংসী ভূমিকম্প। এরপর দেখো উচ্চ বিধ্বংসী ভূমিকম্প। তো উচ্চ বিধ্বংসী ভূমিকম্প কি, আমরা দেখো মাঝারিতে দেখলাম 50,000, তো উচ্চ বিধ্বংসীতে হচ্ছে 50 থেকে যখন 1 লক্ষ। ঠিক আছে, 50 থেকে যখন 1 লক্ষ মানুষের মৃত্যু হয়ে থাকে প্রায়, তখন আমরা সেটাকে বলবো উচ্চ বিধ্বংসী ভূমিকম্প। এরপর কি প্রচণ্ড বিধ্বংসী ভূমিকম্প। তো এখানে সাধারণত যখন 1 লক্ষেরও বেশি মানুষ মারা যায় প্রায়, তখন আমরা সেটাকে বলবো প্রচণ্ড বিধ্বংসী ভূমিকম্প। ঠিক আছে, তো আমরা আজকে ভূমিকম্প কাকে বলে এবং ভূমিকম্পের যে শ্রেণীবিভাগ সেই শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা পরবর্তী ভিডিওতে ভূমিকম্পের বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে, অর্থাৎ কারণ, কেন্দ্র, উপকেন্দ্র, ভূমিকম্পের তরঙ্গ, এই সমস্ত বিষয়গুলো পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আপলোড করব। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।